আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শাহনাজ সরকারি সরকারি শিক্ষক, নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ মুজিবুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে। গল্পটির নাম সাহিত্যের উপরীতি, লিখেছেন হায়াত মাহমুদ। তোমরা একটু বোর্ড খেয়াল করো। আমি সর্বপ্রথম লেখক পরিচিতি লিখে দিব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি লিখেছেন কে? হায়াত মাহমুদ। আমরা লেখক পরিচিতি জানবো। হায়াত মাহমুদ এর জন্ম কত সালে? 1939 সালের 2রা জুলাই। 1939 সালের 2রা জুলাই হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা লিখে নাও। লেখক হায়াত মাহমুদের জন্ম 1939 সালের 2রা জুলাই। জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গেন্ডারিয়া অঞ্চলের স্থায়ী অধিবাসী। তার পিতার নাম মোহাম্মদ শমশের আলী। পিতার নাম কি? পিতার নাম মোহাম্মদ শমশের আলী। পিতা মোহাম্মদ শমশের আলী। পিতার নাম মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। মাতা হচ্ছে আমিনা খাতুন। তাহলে তার পিতার নাম কি? পিতা হচ্ছে মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন। 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ অর্থাৎ বর্তমান সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবন যাপন করেছেন। কবিতা ও গল্প লেখা নিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে তিনি খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আসি ইত্যাদি।
সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তাহলে খেয়াল করো, তোমরা লেখক পরিচিতিটা লিখে নাও। লেখকের জন্ম কত সালে? 1939 সালের 2রা জুলাই। জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। তার পিতার নাম কি? মোহাম্মদ শমশের আলী। মাতার নাম কি? মাতা আমিনা খাতুন। তার উল্লেখযোগ্য গ্রন্থ কি? স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি। এরপরে কি খেয়াল করো, এরপর হচ্ছে সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। আমরা এই যে সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি নিয়ে আলোচনা করব, এই সাহিত্যের রূপরীতি, এই গল্পের আমরা পাঠ পরিচিতি সম্পর্কে যদি সর্বপ্রথম ধারণা লাভ করি, তাহলে এই গল্পটি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে ফুটে উঠবে। খেয়াল করো, সাহিত্য নানা ধরনের, অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টকর্ম নিয়ে সাহিত্য। সাহিত্যের রূপরীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ। তাহলে সাহিত্যের জগৎ কি কি নিয়ে? সাহিত্যের জগৎ হচ্ছে কবিতা, নাটক, গল্প, উপন্যাস ও প্রবন্ধ নিয়ে সাহিত্যের জগৎ। আবার প্রত্যেকটির কিছু শাখা প্রশাখা আছে। সাহিত্যের রূপরীতি প্রবন্ধে সাহিত্যের এইসব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ, চারিত্র তুলে ধরেছেন। তাহলে আমরা এই পাঠ পরিচিতিতে কি জানলাম? যে সাহিত্য অনেক ধরনের, যেমন অনেক রকম উদ্ভিদ নিয়ে বাগান তৈরি হয়, তেমনি বিভিন্ন রকম সৃষ্টকর্ম নিয়ে সাহিত্য তৈরি হয়। এই প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে কি সাহিত্যের জগৎ। এই কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ এর আবার প্রত্যেকটির কিছু শাখা প্রশাখাও আছে। সাহিত্যের রূপরীতি প্রবন্ধে সাহিত্যের এইসব রীতির পরিচয় পাওয়া যায়। তাহলে আমরা এই সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি এখন পড়ব। এই তোমরা খেয়াল করো, আমরা এখন এই গল্পটি পড়ব, সাহিত্যের রূপরীতি। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তাহলে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন সেগুলো কি কি? যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি কি? রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। এবার আমরা কি নিয়ে আলোচনা করব? কবিতা নিয়ে। কবিতা ছন্দবদ্ধ ভাষায় যা লিখিত হয়, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কি বলি? তাকে কবিতা বলে। ছন্দবদ্ধ, তোমরা লিখে নাও, কবিতা কাকে বলে?
ছন্দবাদ্য ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে কবিতা বলে। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে কি বলে? কবিতা বলে। কবিতার প্রধান দুটি রূপভেদ রয়েছে। তাহলে কবিতার প্রধান দুটি রূপভেদ কি কি? এক হচ্ছে মহাকাব্য, দুই হচ্ছে গীতি কবিতা। কবিতার দুটি রূপভেদ। কবিতার দুটি রূপভেদ। কবিতার দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। কবিতার দুটি রূপভেদ রয়েছে কি কি? এক হচ্ছে মহাকাব্য, দুই হলো গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তার কোন কাব্যে? মেঘনাদ বধ কাব্যে। তাহলে তোমরা লিখে নাও যে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তার কোন কাব্যে? তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় কিভাবে? তোমরা লিখে নাও। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ, অন্যটি হলো মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ হলো মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে কেমন? মহাভারত আয়তনে বিশাল। রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো পত্নী, অর্থাৎ পত্নী মানে কি? স্ত্রী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময় লঙ্কাদ্বীপের রাজা রাবণ তার বোন সুপর্ণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় সেটি হলো রামায়ণ কথা। তাহলে রামায়ণ কথা কি? তোমরা লিখে নাও রামায়ণ কথা কি? যে সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি হলো রামায়ণ কথা। অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। তোমরা লিখে নাও মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। 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 মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা। মহাকাব্যের মূল লক্ষ্য হলো কি? গল্প বলা। মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা। মহাকাব্যের মূল লক্ষ্য কি? মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা। তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা যা গীতি কবিতা হিসেবে পরিচিত।
ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতি কাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা মহাকাব্যের পরে কি আসে? গীতি কবিতা। মহাকাব্যের পরে কি আসে? গীতি কবিতা। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হয়, সাধারণত দীর্ঘকার হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতে অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতে হয় তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক কি কি? ভক্তিমূলকে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। এবার দেখো স্বদেশ প্রীতিমূলকে আছে কে কে? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শন আশ্রয়ী কবিতা। শোক গাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতা ও এর সমপর্যায় ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কে কে? কাজী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন। তাহলে বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কে কে? বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কে কে? বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক, এক হচ্ছে কাজী নজরুল ইসলাম আর দুই হচ্ছে জসিম উদ্দিন। তাহলে বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কে কে? কাজী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন। প্রথম জনকে আমরা আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি বলে থাকি এবং দ্বিতীয় জনকে পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করিয়ে থাকি। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্তভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিম উদ্দিনের নকশিকাঁথার মাঠ, তোমরা লিখে নাও। জসিম উদ্দিনের কি? জসিম উদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। এরপরে কি আসে? নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তাহলে বিশ্বের সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি? বিশ্বের সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন হলো নাটক। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না। নাটক কি হতো? নাটক অভিনীত হতো, নাটককে অভিনয় করা হতো। নাটকের লক্ষ্য কি? নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য হচ্ছে সর্বকালে দর্শক সমাজ, অর্থাৎ দর্শকদের আনন্দ দেওয়া। কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। সংস্কৃত অলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। তোমরা লিখে নাও। সংস্কৃত অলংকারিকগণ নাট্য সাহিত্যকে কি করেছেন? কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকম প্রথা ছিল। যেমন শেক্সপিয়ার তার নাটক সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত অলংকারিকদের মধ্যে কাব্য কয় ধরনের? দুই ধরনের। কি কি? দৃশ্য কাব্য ও শ্রব্য কাব্য। নাটক প্রধানত কোন কাব্য?
দৃশ্য কাব্য। সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানোর সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক সচরাচর কয় অঙ্কে বিভক্ত? 5 অঙ্কে বিভক্ত থাকে। নাটক কয় অঙ্কে বিভক্ত থাকে তোমরা লিখে নাও। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে। 1 হচ্ছে প্রারম্ভ, 2 হচ্ছে প্রবাহ, 3 হচ্ছে উৎকর্ষ, 4 হচ্ছে গ্রন্থিমোচন, 5 হচ্ছে উপসংহার। আমরা এবার এই গল্পের কিছু শব্দার্থ শিখব। তোমরা খেয়াল করো। মেঘনাদ বধ কাব্য কবি নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলা মহাকাব্য। রামায়ণ হচ্ছে প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। লঙ্কা দ্বীপ হচ্ছে সিংহল দ্বীপ। এবার দেখো, যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ যা মহাভারতে নেই তা ভারতবর্ষের কোথাও নেই এমন বোঝানো হয়েছে। আমরা এই সাহিত্যের রূপরীতি গল্পটির কিছু অংশ আলোচনা করলাম। এখন আমরা কিছু ছোট প্রশ্নে যাব। বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি? নাটক। সাহিত্যের প্রধান ধারা কয়টি? 2টি, গদ্য ও ছন্দোবদ্ধ রূপ। কবিতার প্রধান 2টি রূপভেদ কি কি? মহাকাব্য এবং গীতিকাব্য। লঙ্কার রাজা রাবণের বোনের নাম কি? সুপর্ণখা। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লঙ্কা দ্বীপের বর্তমান নাম কি? শ্রীলঙ্কা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তার কোন কাব্যে? মেঘনাদ বধ কাব্যে। সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন শাখা কোনটি? নাটক। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন তার কোন কাব্যে? তাহলে মেঘনাদ বধ কাব্যে। বাংলা গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতাবলী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো গল্পে চলে যাব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।